নমস্কার বন্ধুরা, আবার এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আপনি কি জানেন নেপালের সবথেকে বড় শিবের মূর্তি কোনটা? তাই আজই চলুন আমার সাথে দেখতে। আজ আমি যাব প্রথমে রত্না পার্ক থেকে বাস নিয়ে সাঙ্গা, আর ওখান থেকে কিছুটা পায়ে হেঁটে পাহাড়ে উঠে কৈলাসনাথ শিব মন্দির, যেটা নেপালের সবথেকে বড় শিব মন্দিরের মধ্যে একটা। কৈলাসনাথ মন্দির দেখে ওখানে একটা পাশেই সাসপেনশন ব্রিজ আছে, ওই ব্রিজের কিছুটা এক্সপিরিয়েন্স করব। তারপর ওখান থেকে চলে যাব ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভক্তপুর দরবার স্কোয়ার। চলুন যাওয়া যাক। বীর হসপিটাল উল্টো দিকে যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোই সাঙ্গা যাবে। এই গাড়ির দাদার সাথে কথা হলো, এই গাড়িটাই আমাদের যাবে সাঙ্গা। এই টাকা করে ভাড়া বলছে কলকাতা। নর্মাল যে টাটা যে বাসগুলো হয় 709, সেই গাড়ি আছে। 60 টাকা করে পার হেড ভাড়া বললো। এখানে তো একটা ছোট মতো প্রবলেম হয়, এই জায়গাটা আপনারা চেক করে নেবেন। সাঙ্গা যে একটা মন্দিরটা আছে সেটা আছে পাহাড়ের ওপরে, আর এরা কি করে, ওরা অনেক সময় নিচে নামিয়ে দেয়। তা আমি এনাদের জিজ্ঞেস করলাম যে আপনারা কি পুরো সাঙ্গা পুরো মন্দির পর্যন্ত যাবেন? এরা বলছে হ্যাঁ মন্দির পর্যন্ত যাবো। তা দেখা যায় কতদূর যায়। তবে যদি না মন্দির পর্যন্ত যায় তাহলে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে ধরুন না আরো 10 মিনিট হাঁটতে হবে। যে রত্না পার্ক থেকে সাঙ্গা যেটা আছে, যে মহাদেবের ধাম পর্যন্ত, যেখানে মহাদেবের স্ট্যাচু আছে, ওই পর্যন্ত কিলোমিটার দেখা যাচ্ছে 20 কিলোমিটার, আর সময় লাগছে প্রায় এক ঘন্টা। এই হচ্ছে সাঙ্গা। এখান দিয়ে আমাদের উপরে উঠতে হবে। এখানে নামিয়ে দিল। এই সাঙ্গা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। বাস স্ট্যান্ডে এখানে আমাকে নামিয়ে দিয়েছে। আমার ওই রত্না পার্ক থেকে বা বীর হসপিটাল যেটা আছে, ওই যে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে এই পর্যন্ত আসতে সাঙ্গা আমার সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। রাস্তা খুব একটা জ্যাম ছিল না, নর্মাল ছিল, বাস ভালোভাবেই এসেছে, কোনো অসুবিধা হয়নি। এবার আমরা যেটা করবো, আমরা উপরে উঠবো। যাওয়ার সময় আমরা যেখানে নেমেছি তার খানিকটা পাশ দিয়েই ওই মন্দিরের যাওয়ার রাস্তা আছে, আপনাকে দেখাচ্ছি। আর আসার সময় আমরা কি করবো, ওখানে সাসপেন্সার ব্রিজ আছে, ও ব্রিজের ওপর দিয়ে আমরা আসবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে বয়স্ক লোকরা আসলে একটু ধীরে ধীরে হাঁটবেন। রাস্তাটা যথেষ্ট স্টিপ আছে, ভালোই চড়াই আছে। ঘরটা দেখুন কি সুন্দর লাগছে ঘরটা। এখানকার আর্কিটেকচার গুলো খুব ভালো, বেশ নতুনত্ব, খুব সুন্দর, নেভার স্টাইলে। আর এখানে গাড়িগুলো যখন নামবে তখন ওদের কিছু করার থাকবে না, কারণ এতটাই গোড়েন রাস্তা, ওরে ব্রেক অনেক সময় নাও ধরতে পারে। এই রাস্তাটা অন্য জায়গায় চলে যাচ্ছে, আমরা যে বাঁ দিকে যাব। এই দেখুন কত সুন্দর ফুল, দেখুন একটা পাহাড়ি ফুল, জানি না এর নাম। আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানে আচার বিক্রি হচ্ছে, টিকিট কাটতে হবে এখান থেকে, দাদার কাছ থেকে। টিকিটটা হচ্ছে ঠিক এরকম হবে, নেপালি 100 টাকা। বাচ্চাদের ফ্রি আছে। এখান থেকে টিকিট কেটে, আর এই হচ্ছে যাবার রাস্তা। এইদিকে পার্ক টাইপের আছে, কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, নিচে দাদা কাজ করছে। এখানে সুইমিং পুল দেখতে পাচ্ছি। এই হচ্ছে কৈলাস বাবা মহাদেব। দেখুন নিচে ভিউ দেখুন। তো আমাদের টিকিট নিয়ে নিয়েছে, এবার ভেতরে ঢুকছি। এই হচ্ছে কৈলাসনাথ মহাদেব, কি বিশাল আকৃতি দেখুন। ঠিক আছে, এইদিকে। নিচে একটা মন্দির আছে।
এই পশুপতিনাথ বাবার মন্দিরের মতন যে লিঙ্গ, পশুপতিনাথ বাবার যে লিঙ্গ আছে সেই 4 মুখের লিঙ্গ। এতে কার্তিক, গণেশ, মা পার্বতী। আমরা এখন আছি ওয়ার্ল্ড টলেস্ট শিব স্ট্যাচু, যেটার উচ্চতা হচ্ছে 143 ফুট। বিশ্বের সব থেকে বড় বাবা শিবের মূর্তি 143 ফুট থেকে। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন পরপর 12টা জ্যোতির্লিঙ্গ আছে, যার প্রত্যেকটা নামকরণও আছে। শ্রী সোমনাথজি, শ্রী মল্লিকার্জুন পরপর দেওয়া আছে। কৈলাসগিরি শিবের শিবের দর্শন করে এবার আমি যাব সাসপেনশন ব্রিজের দিকে। এই মাটির রাস্তা ধরে সোজা হাঁটতে থাকবো, খানিকটা যাবার পরেই আমি ওই সাসপেনশন ব্রিজটা পাবো। তাই দেখুন দুদিকের যে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমি আগে থেকে এগোতে থাকলাম। রাস্তাটা যথেষ্ট নির্জন। আগে তবু এখানে অনেক দোকানপাট ছিল, জানি না কেন এখন সেরকম দোকানপত্র নেই আর। তবে একটু মাঝে মাঝে একটা দুটো পেয়েছি, কিন্তু আগে মোটামুটি ভালোই দোকান ছিল। এই দেখুন সামনে কিছু দোকান চলে এসেছে, একটা দাদাভাই বসে আছে কিছু পসরা নিয়ে। তা আমি একে জিজ্ঞেস করলাম যে আর ব্রিজটা কত দূর। ওরা বললেন যে আর বেশিক্ষণ না, খানিকটা হেঁটে যেতে হবে। আমি সেভাবে এগোচ্ছি। আমি তবে আজকে যথেষ্ট গরম পড়েছে, ভালোই ঘাম দিচ্ছে। এই দিদিরা মনে হয় এই সাসপেনশন ব্রিজ হয়ে এলেন, এসে ওই মন্দিরে যাবেন। আর বেশিক্ষণ বাকি নেই মনে হয়, খানিকটা চলে এসেছি আমরা। এই দেখুন আমি যেটা বলছিলাম, গ্রামের মধ্যে এই ছোটোখাটো মনে হয় কিছু মেলা বসেছে, তবে লোকজন খুব ফাঁকা। এবার আগে গিয়ে আমি বাঁদিক নেব, সোজা চলে গেলে জানি না কোথায় যাচ্ছে রাস্তাটা, তবে আগে দিকে আমি বাঁদিক নেই, সিঁড়িতে নেবে খানিকটা গেলেই আমি আশা করি পেয়ে যাব ওই সাসপেনশন ব্রিজটা। এখান থেকে 20 টাকার টিকিট কাটলাম, এবারে ব্রিজে উঠবো। ওরা ব্রিজটা ক্রস করে চলে এসেছে, এবার আমি ব্রিজটা ক্রস করে ওই দিকটা যাব। সামনে দেখতে পাচ্ছেন নেপালের দুটো পতাকা উঠছে, নেপালের ফ্ল্যাগ। তবে যখন নিচের দিকে তাকাই, বাপরে বুক যেন শুকনো হয়ে আসে। আমি তো নিচের দিকে তাকাতেই পারছি না, আমি শুধু চোখটা সোজা রেখে আর হাঁটছি। আর এই মাঝে মাঝে পেছন দিকে তাকাচ্ছি, দেখি কতটা এলাম, আবার হাঁটতে শুরু করেছি। এই সাইডের দিকে দেখলে মনে হয় যে মানে ভেতরে নিচে যে গাড়ি বলুন মানুষ তো খুব একটা ভালো দেখাও যাচ্ছে না, যদি দেখা যায় ছোটো পিঁপড়ের মতো লাগছে। এই দেখুন ঘর বা যেমন ফ্লাইট থেকে ল্যান্ড করলে যেমন মনে হয় ঠিক তেমনই লাগছে। কতটা চলে এসেছে খালি আমি বারবার দেখাচ্ছি আপনাদের, আমি নিজেও দেখছি এতটা চলে এসেছে। আর বেশিক্ষণ বাকি নেই নিচে পৌঁছাতে। এই দেখুন বাসগুলো যাচ্ছে, ছোটো ছোটো লাগছে পুরো। মোটামুটি চলে এসেছে। এই দেখুন বাচ্চাটা কি সুন্দর আসছে, কোনো ভয়ই লাগছে না মায়ের সাথে আসলে। ওই সামনে সিঁড়ি দিয়ে এবার নিচে নামবো, অনেকটা চলে এসেছি। আবার আমি পেছনেতে দেখাচ্ছি কতটা চলেছি, খালি আমি বারবার দেখছি। যাক মোটামুটি ব্রিজটা অনেক কষ্ট করে ক্রস করে গেছি। এবারে ওই সিঁড়ি দিয়ে নিচে নামবো, নিচে নেবে আর ওই মেন ওই রাস্তার কাছে চলে যাবো। ওখান থেকে ব্রিজ উপর দিয়ে এসে এইটাতে আমরা নেবে আমরা এখন এই যে রাস্তায় চলে এসেছি। এখান থেকে আমরা
এখান থেকে আমরা যাব ভক্তপুর, আর এইখানে এখান থেকে যে বাসগুলো পাচ্ছি এখানে বাস ধরে চলে যাব ভক্তপুর। তা ভক্তপুর এখান থেকে ডাইরেক্ট বাস পাবো বলে মনে হয় না, জিজ্ঞেস করে নিই। জিজ্ঞেস করে নেওয়ার পরে ভক্তপুর ডাইরেক্ট বাস আছে কিনা যেখানে, সেই বাসে আমরা ওখানে চলে যাবো। এই দেখা আছে ওয়েলকাম টু ভক্তপুর। আপনাকে আপনাকে এখান থেকে টিকিট নিয়ে নিতে হবে, আর সঙ্গে এই বুকলেট দিচ্ছে, এর মধ্যে আপনি পুরো ম্যাপ পেয়ে যাবেন। সঙ্গে এই ম্যাপ দিয়ে দিচ্ছে আপনাকে, এই ওয়েলকাম টু কালচারাল সিটি ভক্তপুর। এখানে তবে গাইড আছে, ম্যাপ দিয়ে দেখানো আছে, সবকিছুই আছে। এটা পুরোটা আছে ভক্তপুর এরিয়া, আর এর মধ্যে আছে ভিতর দিকটা দরবার স্কোয়ার। এরকম এখানে কাঠমান্ডুতে তিনটে আছে, একটা হচ্ছে কাঠমান্ডুতে আছে দরবার স্কোয়ার, একটা ভক্তপুর, আর একটা হচ্ছে পাঠান দরবার স্কোয়ার। এই দেখুন সিম্বলে কি সুন্দর খেলছে। क्या नाम है खेला का नाम क्या है? हाँ? कोशीमला पे कोशीमला पे ये खेला नाम है कोशीमला पे। এই দরবার স্কোয়ারে ঢুকছে। আমরা এখন আছি ভক্তপুর দরবার স্কোয়ার। এই মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে সিদ্ধলক্ষ্মী মন্দির। 1760 এর দিকে বানানো হয়েছিল রাজার দ্বারা, নেপালের রাজা যিনি ছিলেন। এই মন্দিরটি 6 মাসের মধ্যে নির্মাণ করা হয়েছিল। সিদ্ধলক্ষ্মী মানে আমরা নর্মালি কি জানি, সিদ্ধলক্ষ্মী লক্ষ্মী মা মানে মা ওয়েলথে মানে ধন সম্পত্তির লক্ষ্মী, কিন্তু এইটা হচ্ছে সিদ্ধলক্ষ্মী যেটা তান্ত্রিকদের ভগবান। এখানে যে 5টা মূর্তি দেখতে পাচ্ছেন, এই প্রথম ধরুন বসে আছে, তারপর হাতি আছে, তারপর সিংহ আছে, তারপর সিংহ লায়ন আছে, কাছে দেখাচ্ছি। এটা আমাদের যে পঞ্চতন্ত্র আছে, এই পঞ্চতন্ত্র উপলক্ষে এনাদের বানানো হয়েছে। এই মন্দিরটা নেপালের সব থেকে বড় মন্দির, হাইয়েস্ট মন্দির, যেটা নেপালে যে ভূমিকম্পটা হয়েছিল, সে নেপালে ভূমিকম্প তো এটা হেলাতে পারেনি। আর সব থেকে হাইয়েস্ট মন্দিরের মধ্যে এই মন্দির সিদ্ধি লক্ষ্মী মন্দির। তার ঠিক ডান দিকেই দেখবেন এই মন্দিরটা, এটা হচ্ছে বাবা ভৈরনাথের মন্দির। আর একটা সিদ্ধলক্ষ্মী মন্দিরের ইনফরমেশন দিতে চাইছি। এটা বৈশাখী, পয়লা বৈশাখী বছরে একবারই খোলা হয়, আর কোনো বারে এই মন্দির খোলা হয় না, জাস্ট বছরে একবারই খোলা হয়, সেটা হচ্ছে পয়লা বৈশাখ। এবার যাচ্ছি আমরা মেন যে দরবার স্কোয়ার আছে, দরবার স্কোয়ারের কাছে যাচ্ছি। আগেটা ছিল মন্দিরের প্রাঙ্গণের কাছে, এবার আমরা দরবার স্কোয়ারের কাছে যাচ্ছি। এই সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পেন্টিং করা আছে। ওই মন্দির থেকে বাঁদিক নিয়ে নেবেন, নিলে সোজা দরবার স্কোয়ারের রাস্তা পেয়ে যাবেন, বা এই দরবার স্কোয়ার আসার জন্য আরো অনেক রাস্তা আছে। এই দরবার স্কোয়ার, এখানে অনেক হিন্দি সিনেমার, বাংলা সিনেমার আপনারা দৃশ্য দেখতে পাবেন, গানের দৃশ্য, যেমন ঘরবালি বাহারবালি, অমিতাভ বচ্চনের অনেক সিনেমার গান এখানে শুটিং হয়েছিল। এখানে মিউজিয়াম আছে, আপনারা চাইলে মিউজিয়ামে দেখে নিতে পারেন। মিউজিয়ামে ঢোকার জন্য আপনাকে আলাদা টিকিট কাটতে হবে। এই সেই দরবার স্কোয়ার, ভক্তপুর দরবার স্কোয়ার। এটা যে দুর্গা মন্দির, এখানে কুমারী পূজা হয়, আর এখানে কুমারীরা পূজার যে ভেতরে, এটা নেপালি ভাষায় তালেজা মন্দির, যেটা আমাদের দুর্গা মা বলা হয়। এখানে আর্কিটেকচার গুলো খুব সুন্দর, দেখুন মা দুর্গার পুরো নিদর্শন। এখানকার যত নিদর্শন আপনারা পাবেন সব অলমোস্ট একই ধরনের দেখতে পাবেন।
বিশাল আকৃতির ঘন্টা। The main entrance. এর নাম হচ্ছে নাগ পুকুরি, মানে সাপের পুকুর যেটা বলতে পারেন। ওইদিকে তো তালেজুমের মন্দির ছিল, কিন্তু ওখানে ভিডিও একদম নিষেধ, অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। এটা দেখাচ্ছি ওই মন্দিরের থেকে ডান দিকে, পেছন দিকটা বলতে পারেন এক ধরনের। এটা হচ্ছে নাগ নাগ পুকুরি, মানে নাগ পুকুর। এই দেখুন সব একটা সামনে কি বড় করে করা আছে। আবার এইদিকে নেই। গণেশের ছবি, ওদিকটা দুর্গার ছবি, প্রত্যেকটা জায়গায় সব কাঠের ওপরে একটা কারুকার্য করা। সব দেখুন, এই জানালার ডিজাইন গুলো দেখুন কত সুন্দর, সব নেভারি ডিজাইন। আগে নেপাল ছিল রাজার, মানে রাজা রাজত্ব করতেন, রাজার প্রসাদ, রাজাই সব দেখাশোনা করতেন। তারপরে এটা ডেমোক্রেটিক আছে, গণতন্ত্র আছে। আগে রাজতন্ত্র ছিল। তবে যত দিন গেছে ধীরে ধীরে সব চেঞ্জ হয়েছে, কিন্তু পুরোনো স্মৃতিগুলো রয়ে গেছে। অবশ্য কাঠমান্ডু যে দরবার স্কয়ার, ওইটাও আছে মাস্ট ভিজিট প্লেস, ওটাও আছে মাস্ট ভিজিট প্লেস। আর এটা আছে, আমরা আছি ভক্তপুর দরবার স্কয়ার, এটাও মাস্ট ভিজিট প্লেস। অবশ্যই আসবেন এখানে। আর আমরা আসার জন্য আমরা দেখিয়ে দিলাম কিভাবে আসতে হবে। আপনারা যদি চান, সাংঘা যদি না যেতে চান, প্রথমে দরবার স্কয়ারে আসার জন্য ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে দেখে তারপর তো আপনারা সাংঘায় যেতে পারেন। সেটা দেখুন, এখানে অনেক ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, ইভেন এখানে অনেক থাকার জন্য হোটেলও আছে। ভক্তপুর খুব ফেমাস জায়গা আমাদের কাঠমান্ডুর মধ্যে। এই উপরে সিদ্ধি হোম, এখানে প্রচুর, আসার সময় দেখছিলাম প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, এবং চাইনিজ, কন্টিনেন্টাল, জাপানিজ, কোরিয়ান সব ধরনের আছেন। এবারে নেপালি তো আছেই। তা খুব ভালো লাগলো আমার। আমরা আপনাদের কাছে রেকমেন্ড রইলো, এখানে আসুন একদিন, আপনারা কাটান সারাদিনের আপনার প্রিয়জনের সাথে। আর খুবই ভালো জায়গা, মাস্ট ভিজিটেড প্লেস ইন কাঠমান্ডু।